মা আর ভাবি আমাকে থাকতে বললেন, কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য। যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসব। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাইছিল না, তবুও আসতে হলো। পরের দিন আমি চলে গেলাম অফিসে। জয় বলল, কি রে আন্টি কেমন আছে? আমি বললাম ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। জয় বলল, ও আচ্ছা। সেদিনের মতো কাজ করে এসে পড়লাম বাসায়। রাত্রে খাবার খেতে বসে বাবা আমাকে বললেন, কালকে আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে। আমি চাচ্ছি তুমি চাকরির পরীক্ষা নাও, আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমি বললাম, না বাবা, আমি নিব না। তুমি আমার জন্য ইন্টারভিউ এর ব্যবস্থা করে দাও, বাকিটুকু আমি দেখে নিব। বাবা বলল, তুমি যা বলবে তাই। আমি বললাম, তবে হ্যাঁ, আমাকে কালকে তুমি পরিচয় করিয়ে দিবে না, যা কিছু করার আমি করে নিব। বাবা বলল, ঠিক আছে। তারপর বাবা অফিসের কেরানিকে বলল একটা ফাইল তৈরি করতে। তিনি পরিচয় দেননি। পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন। এদিকে আমি একটা রিক্সা করে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পর পিয়ন বলল, আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন। আমি বললাম, হুম। পিয়ন বলল, ওয়েটিং রুমে বসে থাকেন, আরো 30 মিনিট পরে শুরু হবে। আমি বললাম, আচ্ছা। আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ওখানে গিয়ে দেখি আমার মতো আরো 30-40 জন বসে আছে, যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে, যার মধ্যে 5 জন কম্পিউটার সাইটে, অন্য 10 জন সাধারণ কর্মকর্তা। আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে। একত্রে কথা বলছে একে অপরের সাথে, কেউ বা ভালো দিক, আবার কেউ বা মন্দ দিক। আমি আমার মতো করে মোট 15 জনকে সিলেক্ট করলাম, যা আপনাদের না জানলেও চলবে। 30 মিনিট পরে পিয়ন এসে বলল, আপনারা 3 জন করে ভেতরে যান। এরপরে যেতে থাকলো, আর বেরোনোর সময় পিয়ন বললেন বাহিরে অপেক্ষা করতে, যারটা ভালো হবে তাদের রাখবে। সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট 3 জন প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি তারা 2 জন ইন্টারভিউ নিতেছে। আমাদের সিটে বসতে বললে আমি গিয়ে সিটে বসে পড়ি। তারা 2 জন আমাদের অনেক প্রশ্ন ধরলো। আমি আর আরেকজন পারলাম, কিন্তু তৃতীয় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না। আপনারা এখানে চাকরি করতে চান, যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন, কিন্তু আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন, এজন্য কিছু তো দিতে হবে। আমি বললাম, কত দিতে হবে? প্রশ্নকর্তা বলল, এই ধরেন 10 লাখ। তৃতীয় জন বলল, আমি দিতে পারবো। তাহলে কি আমার চাকরি হবে? প্রশ্নকর্তা বলল, হুম, হয়ে যাবে। দ্বিতীয় জন বলল, আমি কিভাবে দিব? বাবা মা গরিব, দিন এনে দিন খায়, এত টাকা কিভাবে মিল করে দিব? আমার ছোট একটা বোনও আছে, আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না। প্রশ্নকর্তা বলল, তাহলে আপনি আসতে পারেন, টাকা দিলে চাকরি হবে, নতুবা হবে না। তৃতীয় ব্যক্তি উঠে চলে যেতে লাগলো। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আর কে বলেছে আপনার চাকরি হবে না? যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে। আমার কথা শুনে তারা হাসতে থাকলো। তাদের ভিতরে একজন বলল, তুমি আমাদের উপরে কথা বলো, তোমাকে এখনই বের করে দেওয়া হবে। আমি একটু ঢং করে বললাম, আমি আপনাদের নামে বলবো, তাহলে আর আপনাদের রাখবে না। ওরা আমার কথা শুনে হাসতে লাগলো। আরেকজন বলল, টাকা দিলে তোরও চাকরি হবে, না হলে এখান থেকে চলে যা। আমি আমার রাগ কন্ট্রোল না করতে পেরে তাদের থাপ্পড় দিয়ে দিলাম। এর আগে আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে। তারা যখন সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে, তখন বাবা বললেন, কি হয়েছে এখানে? প্রশ্নকর্তা বলল, দেখুন স্যার, আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি দিতে চাচ্ছিলাম, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না, আরো টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল। আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে। ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখালেন। আমি আসার আগেই একটা ক্যামেরা আমার শার্টে লাগিয়ে রেখেছিলাম, যা সরাসরি বাবার ফোনে কানেক্টেড করা ছিল। বাবা বললেন, যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে। বাবার কথা শুনে ওরা দুজন ঘাবড়ে গেল। এরপরে দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর আমি যে 15 জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেয়। তাদের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব। সেদিনের মতো কেটে যায় দিনটা। পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে, কেননা এখন আমি তাদের নতুন বস। দিনগুলো ভালো মতোই কাটতে থাকে। এভাবে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায়। বলে রাখা ভালো, আমি মোটামুটি 100 জন সদস্য এর একটা গ্যাং তৈরি করে ফেলেছি, কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ, তাই আমি গ্যাংটা তৈরি করেছি। তবে এ ব্যাপারে কেউ জানে না, এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ চিনে না। আর এই গ্যাং এর লিড সেই দেয়, তার নাম আরিয়ান। আরিয়ানই শুধু আমাকে চিনে, খারাপ কোনো কাজে তারা নেই। সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে অথবা অনাথ, তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। এর মাঝে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল। আমি বললাম, আঙ্কেল, আমি অনন্যাকে বিয়ে করতে চাই, আপনি চাইলে আমার বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাবো, যদি আপনি কিছু মনে না করেন। আঙ্কেল মনে মনে একটু হেসে বলল, না, তা কখনো সম্ভব নয়, কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি, এখন আমার কিছুই করার নেই। আমি উনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে কেন যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কেননা আমার সাথে সব সময় এমন হয়। ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছে, যে কারণে এখন সে আগের মতো আছে, শুধু আমারই অজানা। এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে মার সাথে। আজকে অফিসে যাচ্ছে
যাচ্ছি, কিছু লোক নেওয়া হবে এজন্য। আমি ফাইলগুলো দেখছিলাম, তখনই 3টা নাম দেখে আমার চোখ আটকে গেল। তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম, কেননা তারা 3জন হলো রাহাত, মেহেদি আর হাসিব, সেই পুরনো বন্ধুগুলো। আরো যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেওয়া হলো। আমি পিয়নকে ডেকে তাদের 3জনকে পাঠিয়ে দিতে বললাম। যদিও ওদের সাথে মাঝে মাঝে আমার দেখা হয়েছে, কিন্তু আমি এখানকার সিইও তা বলিনি, শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি। সেই 3জন হারামি বন্ধু বলল, স্যার আসতে পারি? আমি বললাম হ্যাঁ আসতে পারেন। আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম, যে কারণে তারা কণ্ঠ। 3জন বলল, মামা তুই একেবারে পাক্কা খেলোয়াড়। তারপর আমি তাদের আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম, যেন আমার সাথে থাকতে পারে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। এখন বাবা আমাকে বিয়ের কথা বলেছেন। বাবা বললেন, তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তার সাথে তোমাকে অনেক মানাবে, তুমি চাইলে তার ফটো দেখতে পারো। আমি বললাম, না বাবা, দেখা লাগবে না, তোমাদের পছন্দই আমার পছন্দ, যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নিব। বাবা বললেন, এই না হলো আমার ছেলে। বাবা মুচকি হেসে স্থান ত্যাগ করলেন। সেই হাসিতে কিছু রহস্য আছে যা আমি জানি না, তবে আপনারা অবশ্যই জানেন। আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি, কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো করে ভালোবাসতেন, কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজ হাতে ভাঙতে পারি না। নীরবে রয়ে যাবে আমার সব কান্না। কেন আমার সাথেই এমন হয় সব সময়? যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি, যেখানে তার ভুল ছিল না, অযথা আমি ঘৃণা করেছি। আর এখন সে আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও। এরপর যখন অনন্যাকে পেলাম তখন সে হবে অন্য কারো।